হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের সাথে দ্বিতীয় ইউনিট টেস্টের ভূগোলের একটা নমুনা প্রশ্নপত্র আর সাজেশনের ক্লাস শেয়ার করব। বেশি দেরি না করে চলো ক্লাসটা শুরু করি। প্রথমেই তোমরা দেখে নাও একটু সিলেবাস আর নাম্বার বিভাজনটা। তোমাদের দ্বিতীয় পরীক্ষায় কিন্তু থাকছে চাপ, বলয় ও বায়ুপ্রবাহ, মেঘ বৃষ্টি, উত্তর আমেরিকা আর দক্ষিণ আমেরিকা, এই চারটে অধ্যায় কিন্তু থাকছে। আর নাম্বার বিভাজনটা আমি বেশি কিছু বলছি না, তোমরা এখান থেকে একটু দেখে নাও। আর তোমরা জানো, যারা আগের ক্লাসগুলো দেখেছো, যে আমি কিন্তু তোমাদের সাথে এই ক্লাসের পিডিএফটাও শেয়ার করি, তাই এটা নিয়ে বেশি কিছু ডিসকাস করলাম না। যারা যারা পিডিএফটা নেবে তারা কিন্তু দেখতেই পাবে যে এখানে নাম্বার বিভাজনটা কেমনভাবে দেওয়া রয়েছে। আর পিডিএফটা পেতে গেলে কিন্তু ক্লাসটা শেষ অবধি দেখতে হবে, তাহলেই তোমরা জানতে পারবে কিভাবে তোমরা ক্লাসের পিডিএফটা পেতে পারো। তো দেখো, প্রথমেই রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো যে কোনো তিনটি। তাহলে তিনটে এমসিকিউ তোমাদের করতে হবে। প্রথম প্রশ্ন হচ্ছে ডোলড্রামসের অর্থ উত্তাল সমুদ্র, শীতল বায়ু নাকি শান্তাবস্থা। সঠিক উত্তর হচ্ছে শান্তাবস্থা। নেক্সট হচ্ছে আমাজন নদীটি পড়েছে প্রশান্ত মহাসাগরে, মেক্সিকো উপসাগরে নাকি আটলান্টিক মহাসাগরে। সঠিক উত্তর হয়ে যাবে আটলান্টিক মহাসাগরে। পরের প্রশ্ন, দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ু ও উত্তর পূর্ব আয়ন বায়ু প্রবাহিত হয় সুমেরু উচ্চচাপ বলয় থেকে, কর্কটীয় উচ্চচাপ বলয় থেকে নাকি মকরীয় উচ্চচাপ বলয় থেকে। সঠিক উত্তর হচ্ছে কর্কটীয় উচ্চচাপ বলয় থেকে। নেক্সট প্রশ্ন, পেরুর রাজধানী হলো লিমা, লাপাজ নাকি লেটিসিয়া। সঠিক উত্তর হয়ে যাবে লিমা। এরপরে রয়েছে চির বসন্তের দেশ বলা হয় মন্টোভিডিও শহরকে, বোগোটা শহরকে নাকি কুইটো শহরকে। সঠিক উত্তরটা হচ্ছে কুইটো শহরকে। নেক্সট রয়েছে পরের দাগে, অতি সংক্ষেপে প্রশ্নগুলির উত্তর দাও, প্রতিটা প্রশ্নের মান 1। এখানে তোমাদের 7টা প্রশ্ন করতে হবে। প্রথম প্রশ্ন হচ্ছে গ্লিট কি। জলকণা ও তুষারকণার আংশিক মিশ্রিত রূপকে গ্লিট বলে। 2 নম্বর প্রশ্ন, পৃথিবীর রবারের রাজধানী কাকে বলা হয়। অ্যাকরন শহরটিকে পৃথিবীর রবারের রাজধানী বলা হয়। নেক্সট হচ্ছে সম্পৃক্ত বায়ু কাকে বলে। কোনো নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ বায়ু যতটা পরিমাণ জলীয় বাষ্প ধারণ করতে পারে, সেই পরিমাণ জলীয় বাষ্প থাকলে ওই বায়ুকে সম্পৃক্ত বায়ু বলে। পরের প্রশ্ন, দক্ষিণ আমেরিকার নদীগুলি চিরপ্রবাহী কেন। দক্ষিণ আমেরিকার নদীগুলি বৃষ্টির জল ও বরফ গলা জলে পুষ্ট হওয়ায় এগুলি চিরপ্রবাহী। নেক্সট হচ্ছে শিল্ড কথার অর্থ কি। শিল্ড কথার অর্থ হলো শক্ত পাথুরে তরঙ্গায়িত প্রাচীন ভূখণ্ড। এরপরে রয়েছে কোন নদীর ওপর নায়াগ্রা জলপ্রপাত সৃষ্টি হয়েছে। সেন্ট লরেন্স নদীর ওপর ইরি ও আন্টারিও হ্রদের মাঝে নায়াগ্রা জলপ্রপাত সৃষ্টি হয়েছে। নেক্সট, পম্পাস শব্দের অর্থ কী। পম্পাস একটি স্পেনীয় শব্দ যার অর্থ বিস্তীর্ণ সমতল ক্ষেত্র। এরপরে রয়েছে পৃথিবীর কসাইখানা কোন শহরকে বলা হয়। শিকাগো শহরকে পৃথিবীর কসাইখানা বলা হয়। নেক্সট, কে কবে আমেরিকা আসার জলপথ আবিষ্কার করেন। 1492 সালে ক্রিস্টোফার কলম্বাস আমেরিকা আসার জলপথ আবিষ্কার করেন। এবং 10 নম্বরে হচ্ছে উত্তর আমেরিকার প্রধান ও দীর্ঘতম নদীর নাম কি। উত্তর আমেরিকার প্রধান ও দীর্ঘতম নদীর নাম মিসিসিপি, মিসৌরি। আমি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো হয় 1 মার্কসে সেগুলোই দেওয়ার চেষ্টা করেছি, কারণ 1 মার্কসে কিন্তু প্রচুর প্রশ্ন হতে পারে, তাই এর থেকে বেছে বেছে যেগুলো আমার মনে হয়েছে ভীষণ ইম্পর্টেন্ট আমি কিন্তু এখানে সেগুলোই দিয়েছি। এছাড়াও দেখে নাও 1 মার্কসের আরও কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন, যেমন অনুবাদ ঢাল কাকে বলে, প্রতিবাদ ঢাল কাকে বলে, পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কোনটি, গ্র্যান্ড ক্যানিয়ন কোথায় দেখা যায়, এগুলো কিন্তু আরও কিছু 1 মার্কসের প্রশ্ন রয়েছে। পিডিএফে কিন্তু এই সবগুলো তোমরা পেয়ে যাবে। এরপরে দেখো রয়েছে যে কোনো দুটো প্রশ্নের অ্যান্সার তোমাদের করতে হবে। প্রশ্নমান থাকছে 2 করে। প্রথম প্রশ্ন হচ্ছে কিউমুলো নিম্বাস মেঘের বর্ণনা দাও। উত্তর, এই মেঘ দেখতে অনেকটা গম্বুজের মতো, সাদা, ধূসর ও কালো রঙের হয়। সাধারণত ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুস্তর থেকে প্রায় 12,000 ফুট পর্যন্ত এই মেঘের উলম্ব বিস্তার। এই মেঘের ওপর দিকটা চ্যাপ্টা ও তলদেশ প্রায় সমতল। কিউমুলোনিম্বাস মেঘে বজ্রপাত সহ ঝড় হয় বলে এর আর এক নাম বজ্রমেঘ। অনেক সময় এই মেঘ থেকে শিলাবৃষ্টিও হতে দেখা যায়। নেক্সট প্রশ্নে যাওয়ার আগে তোমাদের যদি ক্লাসটা ভালো লাগে, ক্লাসটাকে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। তোমরা লাইক কমেন্ট করলে আমি কিন্তু মোটিভেশন পাই তোমাদের জন্য এরকম ক্লাস আরও শেয়ার করার জন্য। আর আগেই বলেছি পিডিএফ তোমরা পেয়ে যেতে পারো, কিন্তু সেটা কিভাবে পাবে সেটা জানতে কিন্তু শেষ অবধি তোমাদের ক্লাসটা দেখতে হবে। এরপরে দেখে নাও 2 নম্বর প্রশ্ন, মৃত্যু উপত্যকা কাকে বলে। আরও একটা ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু প্রশ্ন। উত্তর, পশ্চিমের পার্বত্য অঞ্চলের ক্যালিফোর্নিয়ার দক্ষিণ পূর্ব অংশের এই উপত্যকা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 90 মিটার নিচু। তাই এই অঞ্চলে প্রাপ্ত সামান্য জলের লবণতা এত বেশি যে এখানে কোনো জীব বেঁচে থাকতে পারে না। এই গভীর উপত্যকা মৃত্যু উপত্যকা নামে পরিচিত। এই উপত্যকা উত্তর আমেরিকার উষ্ণতম স্থান এবং পশ্চিম গোলার্ধের নিম্নতম স্থান। নেক্সট হচ্ছে ফার শিল্প কি এবং তা কোথায় দেখা যায়। শিল্ড অঞ্চলের সর্বত্রই এই ফার শিল্প গড়ে উঠেছে। দীর্ঘ লোমযুক্ত চামড়া থেকে শীতের পোশাক তৈরি করা হয়, তাকেই ফার শিল্প বলে।
এবারে দেখে নাও আরও কিছু 2 নম্বরের এক্সট্রা ইম্পর্টেন্ট কোশ্চেন্স, যেমন কি ঘূর্ণবাতের চোখ, ঝুপ তুন্দ্রা, পরিচলন বৃষ্টি কাকে বলে, তুন্দ্রা জলবায়ু অঞ্চলের প্রধান বৈশিষ্ট্য, এগুলো সবকটাই কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট। তার মধ্যেও যেগুলো আরও বেশি সেগুলোতে আমি স্টারও দিয়ে দিয়েছি। পরিচলন বৃষ্টিপাতটা কিন্তু ছোট প্রশ্ন বড় প্রশ্ন দুভাবেই আসতে পারে, চিত্রসহ যদি আসে সেটা কিন্তু বড় প্রশ্নে আসতে পারে এবং সেটাও কিন্তু ভীষণ একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। এছাড়াও রয়েছে প্রতিবাদ ঢাল, অধঃক্ষেপণ, চিনুক, ঘনীভবন, এগুলোও কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। আর তোমরা যদি মনে করো আমার ক্লাস থেকেই তোমরা এই কোশ্চেনের অ্যান্সার্সগুলো দেখতে চাও, তাহলে ডেসক্রিপশন বক্সে ভূগোলের প্লেলিস্ট থাকবে, তোমরা সেখান থেকে ক্লাসগুলো দেখে নিতে পারো। প্রশ্ন উত্তরের ক্লাসে চ্যাপ্টার ওয়াইজ কিন্তু আমি এই প্রশ্ন উত্তরগুলো তোমাদের সাথে শেয়ার করব। এরপরে রয়েছে দেখো, নিচের যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও, প্রতিটি প্রশ্নের মান 3 করে। প্রথম প্রশ্ন হচ্ছে, নিরক্ষীয় অঞ্চলে চিরহরিৎ গাছের সৃষ্টি হয়েছে কেন? নিরক্ষীয় অঞ্চলে চিরহরিৎ গাছের অরণ্য সৃষ্টি হয়েছে কারণ এই অঞ্চলে সূর্যরশ্মি সারা বছর লম্বভাবে পড়ে, ফলে এখানে গড়ে প্রায় 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বিরাজ করে। এখানে জলভাগের বিস্তার বেশি, এর ফলে বায়ুমণ্ডলেও জলীয় বাষ্পের পরিমাণ বেশি হয়, ফলে নিরক্ষীয় অঞ্চলে সারা বছর বৃষ্টিপাতের পরিমাণও বেশি। ভূমিভাগ সারা বছর আর্দ্র থাকার ফলে বৃক্ষের প্রয়োজনীয় জলের অভাব হয় না, তাই এখানে চিরহরিৎ গাছের অরণ্য সৃষ্টি হয়েছে। নেক্সট হচ্ছে 4.2, আমাজন নদীর মোহনায় কোনো বদ্বীপ সৃষ্টি হয়নি কেন? ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। আমাজন অববাহিকা বিস্তীর্ণ অঞ্চল জুড়ে অবস্থিত হওয়ায় ও প্রচুর পরিমাণে ঢালু হওয়ার কারণে সমগ্র অববাহিকার জল মূল নদী দিয়ে প্রবল বেগে আটলান্টিক মহাসাগরে মেশে। আমাজন নদীর মোহনা বেশ প্রশস্ত হওয়ায় সমুদ্রের জল নদীতে অবাধে প্রবেশ করে। মোহনা অঞ্চলে উপকূল সংলগ্ন সমুদ্র স্রোতও খুব শক্তিশালী। এই সব কারণে আমাজন নদীর মোহনায় কোনো বদ্বীপ সৃষ্টি হয়নি। নেক্সট হচ্ছে, বৃষ্টিচ্ছায় অঞ্চল কাকে বলে? পর্বতের প্রতিবাদ ঢালে প্রচুর পরিমাণ বৃষ্টিপাত ঘটানোর পর বায়ু যখন অনুবাদ ঢালে এসে পৌঁছায়, তখন ওই বায়ুতে আর জলীয় বাষ্প থাকে না। তাছাড়া ওই বায়ু যেহেতু পর্বতের ঢাল বেয়ে নিচের দিকে নামতে থাকে, তাই উষ্ণতাও বাড়তে থাকায় জলীয় বাষ্প ধারণ করার ক্ষমতাও বাড়তে থাকে, যার ফলে বায়ু অসম্পৃক্ত হয়ে ওঠে। তাই পর্বতের অনুবাদ ঢালে তেমন বৃষ্টিপাত হয় না বলে একে বৃষ্টিচ্ছায় অঞ্চল বলে। প্রতিটা প্রশ্ন কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, আমি বারবার বলছি। এরপরে রয়েছে, পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকার 3টি ভৌগোলিক বৈশিষ্ট্য লেখো। পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকা হলো আমাজন নদী অববাহিকা। এই অঞ্চলের 3টি ভৌগোলিক বৈশিষ্ট্য হলো, প্রথম হচ্ছে, এই নদী মূলত নিরক্ষীয় অঞ্চলে অবস্থান করায় অধিক মাত্রায় বৃষ্টিপাত ও সূর্যরশ্মি সারা বছর লম্বভাবে পড়ে বলে এই অঞ্চলে পৃথিবীর বৃহত্তম ও নিবিড়তম ক্রান্তীয় বৃষ্টি অরণ্য সৃষ্টি হয়েছে। আমাজন নদীর উপনদীর সংখ্যা প্রায় 1000-এরও বেশি। মোহনা অঞ্চল চওড়া হওয়ায় সমুদ্রের জল প্রচুর পরিমাণে প্রবেশ করে, তাই এখানে সমুদ্র স্রোতও বেশি, তাই আমাজন নদী অববাহিকায় কোনো বদ্বীপ গড়ে ওঠেনি। নেক্সট দেখে নাও আরও কিছু এক্সট্রা ইম্পর্টেন্ট প্রশ্ন, যেমন চিত্রসহ পরিচলন বৃষ্টিপাতের বর্ণনা। এছাড়া সেলভা অরণ্য, শৈলক্ষে বৃষ্টিপাত, এটাও কিন্তু তোমাদের চিত্রসহ পরীক্ষায় আসতে পারে, তাই এরও ছবিটা কিন্তু তোমরা একটু দেখে রাখবে। আমাজন অববাহিকায় ক্রান্তীয় বৃষ্টি অরণ্য, দুর্গম প্রকৃতির ভৌগোলিক কারণ ব্যাখ্যা করো, এগুলোও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপরে দেখে নাও 5 নম্বরের প্রশ্ন, যেখানে তোমাদের কিন্তু একটা প্রশ্নের উত্তর করতে হবে। প্রথম প্রশ্ন হচ্ছে, নিয়ত বায়ু প্রবাহকে শ্রেণীবিভাগ করো ও আয়ন ও পশ্চিমা বায়ু প্রবাহ সম্পর্কে আলোচনা করো। উত্তর, নিয়ত বায়ু প্রধানত 3 প্রকার, যেমন আয়ন বায়ু, পশ্চিমা বায়ু ও মেরু বায়ু। প্রথমেই রয়েছে আয়ন বায়ু। আয়ন বায়ু 2 প্রকার, উত্তর পূর্ব আয়ন বায়ু। উত্তর গোলার্ধে উপক্রান্তীয় উচ্চচাপ অঞ্চল থেকে আয়ন বায়ু নিরক্ষীয় নিম্নচাপ অঞ্চলের দিকে ছুটে যাওয়ার সময় ফেরেলের সূত্রানুসারে একটু ডান দিকে বেঁকে যায়, এর নাম উত্তর পূর্ব আয়ন বায়ু। দক্ষিণ পূর্ব আয়ন বায়ু, দক্ষিণ গোলার্ধের উপক্রান্তীয় উচ্চচাপ বলয় থেকে যে বায়ু নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হয়, সেটিও ফেরেলের সূত্রানুসারে একটু বাম দিকে বেঁকে যায়, এই বায়ু প্রবাহের নাম দক্ষিণ পূর্ব আয়ন বায়ু। পশ্চিমা বায়ু, কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ বলয় থেকে যথাক্রমে সুমেরু বৃত্ত ও কুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত বায়ু হল পশ্চিমা বায়ু। পশ্চিম দিক থেকে চলাচল করায় এই বায়ুর নাম পশ্চিমা বায়ু। সাধারণত এই বায়ু আয়ন বায়ুর তুলনায় কিছুটা অনিয়মিত। এর পরের প্রশ্ন হচ্ছে, ঘূর্ণবাত কাকে বলে? এর বৈশিষ্ট্যগুলো লেখো। কোনো অল্প পরিসর জায়গায় বায়ুর চাপ হঠাৎ কমে গেলে কেন্দ্রে নিম্নচাপ তৈরি হয় এবং বাইরের দিকে তুলনামূলক উচ্চচাপ থাকে। এই অবস্থায় উচ্চচাপ অঞ্চল থেকে বায়ু নিম্নচাপ কেন্দ্রের দিকে প্রবল গতিতে কুণ্ডলাকারে পাক খেতে খেতে ছুটে আসে। একে ঘূর্ণবাত বলে। ঘূর্ণবাতের বৈশিষ্ট্যগুলো হলো, উত্তর গোলার্ধে এই বায়ু ঘড়ির কাঁটার বিপরীতে এবং দক্ষিণ গোলার্ধে ঘড়ির কাঁটার দিকে প্রবাহিত হয়। ঘূর্ণবাতের প্রভাবে বায়ুর গতিবেগ বেড়ে ঘন্টায় প্রায় 160 কিমি পর্যন্ত হয়। ক্রান্তীয় ও নাতিশীতোষ্ণ অঞ্চলে ঘূর্ণবাত সৃষ্টি হতে দেখা যায়। ক্রান্তীয় অঞ্চলের ঘূর্ণবাত বিধ্বংসী রূপ নেয়, এর প্রভাবে ভীষণ ঝড় বৃষ্টি হয়। এর প্রভাবে দীর্ঘ সময় ধরে হালকা ঝিরঝিরে বৃষ্টি হয়।
এরপরে দেখে নাও 5 নম্বরের আরও কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন। যেমন প্রথমেই রয়েছে নিয়ত বায়ু প্রবাহ সম্পর্কে ব্যাখ্যা করো। চাপ বলয়ের সঙ্গে নিয়ত বায়ু প্রবাহের সম্পর্ক, বায়ুচাপের তারতম্যের কারণ, ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। উষ্ণতা বাড়লে বায়ুচাপ কমে এবং উষ্ণতা কমলে বায়ুচাপ বাড়ে, উদাহরণ সহ ব্যাখ্যা করো। তোমাদের কিন্তু 5 নম্বরের প্রশ্ন কিন্তু এই চাপ বলয় থেকেই বেশি আসার সম্ভাবনা আছে, কারণ সিলেবাসে সেটাই বলা আছে। তো সিলেবাস ফলো করলে কিন্তু তোমাদের এই চ্যাপ্টার থেকেই প্রশ্ন আসার সম্ভাবনা বেশি, তাই এখানে আমি শুধু এই চ্যাপ্টারের প্রশ্নগুলোই দিয়েছি। তো এখানে কিন্তু ক্লাসটা শেষ হচ্ছে। ক্লাসটা ভালো লাগলে এবং ক্লাসটার পিডিএফ যদি তোমরা পেতে চাও, তাহলে ক্লাসটাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের সাথে ক্লাসটা বেশি করে শেয়ার করে দিও। যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা কিন্তু কমেন্টে আমাকে জানাতে পারো তোমাদের কোনো রিকোয়েস্টেড ভিডিও থাকলে, তোমরা কিন্তু সেটাও আমাকে কমেন্টে জানাতে পারো, আমি ডেফিনেটলি শেয়ার করব। আর আজকের এই ক্লাসের পিডিএফটা পেতে স্ক্রিনে দেওয়া মেল আইডিতে আমাকে তোমরা মেল করতে পারো, studyandcraftwithpooja@gmail.com। সাবজেক্টে যেটা দেখতে পাচ্ছ অ্যাজ ইট ইজ সেটাই লিখবে, আর কম্পোজ মেলে তোমাদের নামটা লিখে পাঠিয়ে দিলে তোমরা কিন্তু পিডিএফটা খুব ইজিলি পেয়ে যাবে। প্রয়োজনে গার্জেনের হেল্প নিয়ে আমাকে এই মেলটা তোমরা পাঠাতে পারো। তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ।